আপনাদের সবাইকে স্বাগত মিস্টিক্যাল বেঙ্গলিতে। গত ভিডিওতে আমরা চর্যাপদের উপর ভিত্তি করে এসএলএসটি বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 30টি তথ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সেই ধারাবাহিকতার বাকি অংশ অর্থাৎ আরও কিছু অন্যান্য এবং পরীক্ষার জন্য অপরিহার্য তথ্য তুলে ধরব, যেগুলো চর্যাপদ নিয়ে আপনার প্রস্তুতিকে করবে নিখুঁত ও সুসংহত। আমরা জানব চর্যাপদের কবিদের কাব্যিক বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বিতর্ক, পাণ্ডুলিপির ইতিহাস, রাগ রাগিনীর ব্যবহার, নামকরণের নানা মত এবং মুসলিম পণ্ডিতদের অবদান সহ আরও অনেক কিছু। তাই যারা এসএলএসটি বাংলা পরীক্ষায় চর্যাপদ নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে। এটি শুধুমাত্র একটি তথ্যভিত্তিক ভিডিও নয়, এটি চর্যাপদকে গভীরভাবে উপলব্ধি করার একটি যাত্রা। তাই আপনারা খাতাপত্র নিয়ে বসুন, মনোযোগ দিন এবং চর্যাপদের বিস্ময়কর জগতে আরও এক ধাপ এগিয়ে যান। চলুন শুরু করি আজকের আলোচনা। আজ আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চর্যাপদের অন্যতম কবি ভুসুকুপা এবং তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। ভুসুকুপা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চর্যাপদের কবি। তার রচিত পদগুলো বৌদ্ধ সহজিয়া ধর্মের গভীর দর্শনকে তুলে ধরে। সাধারণত বিভিন্ন গবেষণামূলক তথ্য অনুযায়ী ভুসুকুপা মোট 8টি পদ রচনা করেছিলেন। এই পদগুলো হল 6, 21, 23, 27, 30, 41, 43 এবং 49 নম্বর পদ। এই মোট 8টি পদ। এই পদগুলিতে তিনি রূপকের মাধ্যমে সাধনার গূঢ় রহস্যকে সহজভাবে প্রকাশ করেছেন। তবে কিছু পণ্ডিতের মতে চর্যাপদের 50 নম্বর পদটিও তারই রচনা। যদি এই মতটিকে আমরা ধরি, তাহলে তার রচিত পদের সংখ্যা দাঁড়ায় 9টিতে। ভুসুকুপার পদগুলি কেবল ধর্মীয় তত্ত্বের জন্য নয়, বরং তার কাব্যিক ভাষা এবং গভীর ভাবনার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এখান থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা, সেটি হচ্ছে যে ভুসুকুর কটি পদ আছে বা ভুসুকু কটি পদ রচনা করেন। এখন প্রশ্ন যদি আসে এই রকম, উত্তর অবশ্যই আপনারা দিবেন 8টি। আমি কেন এই লাইনটা বলেছি যে 50 নম্বর পদটিও তার রচনা বলে মনে করেন, অনেক সময় কি হয় যে ভুসুকুর যদি 9, 11, 12 এবং 13টি নিয়ে প্রশ্ন করে, তাহলে কিন্তু উত্তর 9টি হবে, যেহেতু একটি বিতর্কিতমূলক পদ তার লেখা বলে ধরা হয়। কিন্তু বহুল পণ্ডিতদের মতে স্বীকৃত পদ হচ্ছে মোট 8টি। তাই যদি 8 অপশানে থাকে পরীক্ষায়, 8 নয়, তাহলে অবশ্যই উত্তর করবেন 8। এখন আমরা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের একজন গুরুত্বপূর্ণ কবি সরহপাকে নিয়ে আলোচনা করব। সরহপা, যার প্রকৃত নাম রাহুল ভদ্র, তিনি কেবল একজন কবি ছিলেন না, বরং বৌদ্ধ সহজিয়া ধর্মের একজন প্রখ্যাত সাধক ও পণ্ডিতও ছিলেন। বিভিন্ন গবেষকদের মতে সরহপা মোট 4টি পদ রচনা করেছিলেন। এই পদগুলি হল 22, 32, 38 এবং 39 নম্বর পদ। এই পদগুলিতে তিনি তার আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সহজিয়া সাধনার গূঢ় তত্ত্বকে রূপকের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলনা করেছেন। সরহপার পদগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এগুলিতে তার গুরু এবং শিষ্যের মধ্যে কথোপকথনের একটি ধারা লক্ষ্য করা যায়। তার পদগুলি চর্যাপদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, কারণ এগুলির গভীর দার্শনিক ভাবনা এবং কাব্যিক সৌকর্য এক অনন্য মাত্রা যোগ করেছে। কী টাইপের এখান থেকে প্রশ্ন আসতে পারে না, সরহ কটি পদ রচনা করেন? এই পদগুলির সংখ্যাগুলি মনে রাখবেন: 22, 32, 38 এবং 39। অনেক সময় সংখ্যা উল্লেখ করে কার রচিত পদ প্রশ্ন করা হতে পারে। আর একটি প্রশ্ন এখান থেকে আসতে পারে যে সরহপার আসল নাম কি? রাহুল ভদ্র। আমরা এবারে চর্যাপদের সেই সব কবিদের নিয়ে আলোচনা করব যারা প্রচলিতভাবে 2টি করে পদ রচনা করেছিলেন। এসএলএসটি পরীক্ষার প্রস্তুতির জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখা আবশ্যিক। প্রথমেই চর্যাপদের আদিকবি লুইপা। তিনি 2টি পদ রচনা করেছিলেন।
যা হলো 1 এবং 29 নম্বর পদ। তার পদগুলিতে সহজিয়া সাধনার গভীর রূপক প্রকাশ পেয়েছে। এরপর রয়েছে সবরপা, যিনিও 2টি পদ লিখেছিলেন। এগুলো হলো 28 এবং 50 নম্বর পদ। সবরপার পদগুলিতে সবরীর জীবনযাত্রার রূপকের মাধ্যমে সহজিয়া সাধনার রহস্য বর্ণিত হয়েছে। তৃতীয়ত শান্তিপা, তার রচিত 2টি পদ হল 15 এবং 26 নম্বর পদ। তার পদগুলিও গভীর আধ্যাত্মিক ভাবনার সমৃদ্ধ। এই কবিদের নাম এবং তাদের রচিত পদের সংখ্যা ও নম্বরগুলি সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই তালিকাটি ভালো করে মনে রাখা দরকার। এরপর আমরা চলুন পরবর্তী আলোচনায় যাই। এখন আমরা আলোচনা করব চর্যাপদের সেই কবিকে নিয়ে যিনি সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেছিলেন। তিনি কে? তিনি হলেন কাহ্নপা। এসএলএসটি পরীক্ষার জন্য তার সম্পর্কে সঠিক তথ্য জানা খুবই জরুরি। বিভিন্ন গবেষকদের মতে কাহ্নপা মোট 13টি পদ রচনা করেছিলেন। এটি চর্যাপদের অন্য যে কোনো কবির চেয়ে অনেক বেশি। এই কারণেই তিনি সর্বাধিক পদ রচয়িতা হিসেবে পরিচিত। তার রচিত পদগুলো হল 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 42 এবং 45 নম্বর পদ। এই পদগুলিতে রূপক ও প্রতীকের মাধ্যমে সহজিয়া সাধনার গুহ্য তত্ত্ব, গুরু এবং শিষ্যের সম্পর্ক এবং তান্ত্রিক আচার অনুষ্ঠানের বর্ণনা পাওয়া যায়। কাহ্নপার পদগুলি কেবল সংখ্যায় বেশি নয়, বরং সাহিত্যিক ও দার্শনিক দিক থেকেও অত্যন্ত মূল্যবান। তার রচনাশৈলী ছিল সাবলীল এবং শক্তিশালী। এসএলএসটি পরীক্ষার জন্য তার নাম, পদের সংখ্যা এবং পদের সঠিক নম্বরগুলো ভালোভাবে মনে রাখা দরকার। এখন আমরা আলোচনা করব চর্যাপদের ভাষা যে বাংলা, তা নিয়ে যিনি প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করেন তিনি হলেন প্রখ্যাত ভাষাতাত্ত্বিক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এসএলএসটি পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর চট্টোপাধ্যায় তার কালজয়ী গবেষণা গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা সংক্ষেপে ODBL-এ এই প্রমাণটি উপস্থাপন করেন। এই গ্রন্থটি 1926 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে তিনি চর্যাপদের ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখান যে চর্যার ভাষার সঙ্গে আধুনিক বাংলা ভাষার গভীর সম্পর্ক রয়েছে। তিনি প্রমাণ করেন যে চর্যাপদের এই ভাষাই আধুনিক বাংলা ভাষার আদিমতম রূপ। এই ভাষাতাত্ত্বিক বিশ্লেষণেই চর্যার ভাষা যে বাংলা তা সুপ্রতিষ্ঠিত করে। সুতরাং এই গ্রন্থটির নাম, প্রকাশকাল এবং প্রকাশকের নাম উভয়ই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সাথে এটি কত সালে প্রকাশ হয়েছিল আগেও বললাম, আর একই সাথে এটি জানা দরকার যে কোথা থেকে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এগুলো মনে রাখার বিষয় এই অংশ থেকে। চর্যাপদের ভাষা নিয়ে যে ঐতিহাসিক বিতর্ক ছিল তা সমাধানে যে পণ্ডিতের ভূমিকা অনস্বীকার্য তিনি হলেন ডক্টর সুকুমার সেন। হিন্দি পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন সহ কিছু গবেষক যখন চর্যার ভাষাকে হিন্দি ভাষার আদিরূপ বলে দাবি করেন, তখন ডক্টর সুকুমার সেন এবং ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের মতো বাঙালি পণ্ডিতেরা এর প্রতিবাদ করেন। ডক্টর সুকুমার সেন তার কালজয়ী গবেষণা ও গ্রন্থগুলিতে চর্যার ভাষার গঠন, শব্দ, ধ্বনি এবং ব্যাকরণের বিশ্লেষণ করে দেখান যে এর সঙ্গে বাংলার সম্পর্কই সর্বাধিক। তিনি প্রমাণ করেন যে চর্যার ভাষা অপভ্রংশ থেকে উদ্ভূত হলেও এর মূল বৈশিষ্ট্যগুলো আধুনিক বাংলা ভাষার সঙ্গে সরাসরি যুক্ত। একইভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার গবেষণার মাধ্যমে হিন্দি পণ্ডিতদের দাবি খণ্ডন করেন এবং চর্যার ভাষা যে বাংলা তা সুপ্রতিষ্ঠিত করেন। সুতরাং এই বিতর্ক যে দুজনের নাম বিশেষভাবে মনে রাখতে হবে তারা হলেন ডক্টর সুকুমার সেন এবং ডক্টর শহীদুল্লাহ। দুজনেই তাদের প্রগাঢ় গবেষণার মাধ্যমে চর্যার ভাষার বাংলাত্বকে প্রতিষ্ঠা করেছিলেন। চর্যার ভাষা নিয়ে আলোচনার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের একটি গুরুত্বপূর্ণ মতবাদ হল বঙ্গ কামরূপী তত্ত্ব। ডক্টর শহীদুল্লাহ মনে করতেন যে
চর্যাপদের ভাষা কেবল আধুনিক বাংলারই পূর্বসূরি ছিল না, বরং এটি ছিল এই অঞ্চলের তিনটি প্রধান ভাষা বাংলা, অসমিয়া এবং উড়িয়া এর একটি সাধারণ প্রাচীন রূপ। এই ভাষাগত ঐক্যকে বোঝানোর জন্য তিনি এটিকে বঙ্গ কামরূপী ভাষা হিসেবে নামকরণ করেন। তাঁর এই মতবাদ প্রমাণ করে যে চর্যার ভাষা কেবল বাংলার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বৃহত্তর পূর্ব ভারতীয় অঞ্চলের একটি সাধারণ ভাষা, যা পরবর্তীকালে বিবর্তিত হয়ে বিভিন্ন স্বতন্ত্র ভাষার জন্ম দেয়। এই তত্ত্বটি চর্যার ভাষাতাত্ত্বিক গুরুত্বকে আরও বিস্তৃত করে তোলে। বোঝা গেছে? এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে বঙ্গ কামরূপী তত্ত্বটি কার বা চর্যার ভাষা সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কী তত্ত্ব দিয়েছিলেন বাংলা ছাড়াও, এরকমও কোশ্চেনে আসতে পারে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখা দরকার আছে। চলুন আমরা চর্যাপদের পরবর্তী আলোচনাতে যাই। চর্যাপদের ভাষা নিয়ে আলোচনার ক্ষেত্রে এর উপভাষাগত ভিত্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ভাষাবিদ মনে করেন যে চর্যাপদের ভাষা মূলত রাঢ়ী উপভাষার উপর প্রতিষ্ঠিত। এই মতের অন্যতম প্রধান প্রবক্তা হলেন ডক্টর শহীদুল্লাহ। তিনি সহ অন্যান্য গবেষকেরা চর্যাপদের ভাষা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এটি মূলত রাঢ় অঞ্চলের ভাষার বৈশিষ্ট্য বহন করে। কী সেই বৈশিষ্ট্য? এই রাঢ়ী উপভাষার প্রভাব চর্যার ধ্বনিতত্ত্ব অর্থাৎ শব্দের উচ্চারণ, রূপতত্ত্ব অর্থাৎ শব্দের গঠন এবং শব্দচয়ন অর্থাৎ শব্দ ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করে যে চর্যাপদের এই ভাষায় আধুনিক বাংলা ভাষার ভিত্তি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখান থেকে যে কোশ্চেনটি আসতে পারে সেটি হচ্ছে চর্যা মূলত কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত, বা চর্যাপদে কোন উপভাষার প্রভাব বেশি দেখতে পাওয়া যায়, এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে এই প্রথমের অংশটি খুব গুরুত্বপূর্ণ। চর্যাপদের ভাষা প্রধানত রাঢ়ী উপভাষার উপর প্রতিষ্ঠিত, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। চর্যাপদের কাব্যিক দিক দিয়ে আলোচনার ক্ষেত্রে এর ছন্দ সম্পর্কে জানা খুবই জরুরি। চর্যাপদে প্রধানত যে তিনটি ছন্দ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো পয়ার ছন্দ, ত্রিপদী ছন্দ এবং পাদাকুলুক ছন্দ। এই ছন্দগুলোর মধ্যে পাদাকুলুক ছন্দই সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এই ছন্দটি চার মাত্রার পর্বে গঠিত, যা চর্যার পদগুলিকে একটি বিশেষ গীতিময়তা প্রদান করেছে। পয়ার ছন্দ এবং ত্রিপদী ছন্দেও চর্যাপদ দেখতে পাওয়া যায়, যা বাংলা কবিতার প্রাচীনতম নিদর্শন হিসেবে এর গুরুত্বকে বাড়িয়ে তোলে। এই ছন্দগুলোর ব্যবহারেই চর্যার পদগুলিকে শুধু ধর্মীয় তত্ত্বের বাহক নয়, বরং উন্নত মানের কাব্য হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। বোঝা গেল? তাহলে চর্যাপদে কয়টি ছন্দ দেখা যায়, এটি যেমন কোশ্চেনে আসতে পারে, তেমন আবার কোশ্চেন এভাবেও সেট হতে পারে যে সবচেয়ে বেশি কোন ছন্দের প্রভাব চর্যাপদে দেখতে পাওয়া যায়, বা চর্যাপদে কটি ছন্দ ব্যবহার হয়েছিল। চর্যা গীতিগুলোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এর গীতিময়তা। পদগুলো যে গান হিসেবে পরিবেশিত হতো তার প্রমাণ পাওয়া যায় এতে উল্লেখিত বিভিন্ন রাগরাগিনীর নাম থেকে। চর্যাপদে মোট 18টি রাগরাগিনীর উল্লেখ রয়েছে। এই রাগরাগিনীগুলো হল পটমঞ্জরি, গবড়া, মল্লারি, আহেরি, গুঞ্জরি, দেবক্রী, দেশাক, কামোদ, ভৈরবী, বড়ারি, রামক্রী, শবরী, বঙ্গাল, মালসী, ধানসী এবং সৌরী। এই রাগগুলো ছাড়াও ইন্দ্রতাল এবং ললিতব্রজ নামে দুটি বিশেষ তালের উল্লেখ পাওয়া যায়, যা পদগুলোর ছন্দ এবং সুর নির্দেশ করত। এই রাগরাগিনীগুলোর ব্যবহার থেকে বোঝা যায় যে চর্যাগীতিগুলো কেবল ধর্মীয় তত্ত্বের পদ ছিল না, বরং তৎকালীন মার্গ সঙ্গীতের রীতি অনুসারে সুরারোপিত গান ছিল। এখানে একটাই কোশ্চেন এখান থেকে আসতে পারে যে চর্যাপদে মোট কটি রাগরাগিনীর উল্লেখ রয়েছে।
চর্যাপদের আধ্যাত্মিক সাধনার আলোচনায় গুরু বা শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র চর্যাপদে মোট ১৩ বার গুরুর প্রসঙ্গ এসেছে। এই সংখ্যা থেকে বোঝা যায় যে বৌদ্ধ সহজিয়া সাধনার গুরু কতটা অপরিহার্য ছিল। গুরুকে ছাড়া সাধনার গূঢ় রহস্য উপলব্ধি করা সম্ভব নয় বলে মনে করা হতো। প্রতিটি পদে গুরুর উল্লেখ সেই গুরু শিষ্য পরম্পরার গভীরতাকেই তুলে ধরে। এখান থেকে যে কোয়েশ্চেনটি আসবে সেটি হচ্ছে চর্যাপদে কতবার গুরুর প্রসঙ্গ এসেছে। এখন চর্যাপদের পদগুলো নিয়ে আলোচনার সময় একটা বিশেষ তথ্য মনে রাখা জরুরি। সমগ্র চর্যাপদের মধ্যে শুধুমাত্র একটি পদ, যার নম্বর 11, তা টিকাকার মণিদত্তের দ্বারা ব্যাখ্যা করা হয়নি। এই পদটির রচয়িতা হলেন কাহ্নপা। কেন এই পদটির টিকা লেখা হয়নি তা নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মতভেদ রয়েছে। অনেকের মতে হয়তো মূল টিকাটি হারিয়ে গেছে, অথবা অথবা কোনো কারণে এটি অন্তর্ভুক্ত করা হয়নি। এই তথ্যটি চর্যাপদের পাণ্ডুলিপিগত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক। কোশ্চেনে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন যদি আসে এটা, যে কত নম্বর পদটি ব্যাখ্যা করা হয়নি, না 11 নম্বর পদটি, বা কাহ্নপায়ের কত নম্বর পদ ব্যাখ্যা করা হয়নি, বা চর্যাপদের যে পদটি ব্যাখ্যা করা হয়নি তার রচয়িতার নাম কি। বুঝে গেল? নাম্বারটা আপনারা মনে রাখবেন, 11 নম্বর পদ, আর তার রচয়িতা হচ্ছে কাহ্নপা। চর্যাপদের পদগুলো যে কেবল কবিতা ছিল না, বরং সুরারোপিত গান ছিল, তার প্রমাণ পাওয়া যায় এতে উল্লেখিত রাগ রাগিনীর সংখ্যা থেকে। প্রচলিত এবং বহুল স্বীকৃত মত অনুযায়ী চর্যাপদে মোট 18টি রাগ রাগিনী পাওয়া গেছে, আগে উল্লেখ করলাম। তবে চর্যার পাণ্ডুলিপি এবং পাঠভেদ অনুযায়ী এই সংখ্যাটা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। কোথাও কোথাও এই সংখ্যাটি 16, 17, এমনকি 22টি বলে উল্লেখ করা হয়েছে। এই মতভেদগুলো থেকে বোঝা যায় যে চর্যার রাগ রাগিনীগুলো নিয়ে গবেষণা আজও চলছে। তবে প্রধানত 18টি রাগ রাগিনীকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদি প্রশ্নে উত্তর থাকে 18 দেওয়া, তাহলে অবশ্যই 18 দেবেন। এছাড়াও 18, 16, 17, 15 যদি থাকে তাহলেও 18 দেবেন। যদি 18 না থেকে 16, 17 এবং 22 পর্যন্ত দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই 16, 17, 22টি যে কোনো একটিকে দেবেন। আর এই 16, 17, 22 এবং 18টি যদি উল্লেখ করা থাকে তাহলে 18 দাগ দেবেন, কারণ এটি বহুল প্রচলিত। এটির উত্তর সবচেয়ে বেশি গ্রহণীয়। চর্যাপদের স্বরূপ নিয়ে আলোচনার সময় এর একটি গুরুত্বপূর্ণ নামকরণ হল বুদ্ধিস্ট মিস্টিক সংস। এই নামকরণটি করেছেন প্রখ্যাত ভাষাতাত্ত্বিক ডক্টর শহীদুল্লাহ। এই নামকরণটি চর্যাপদের দুটি মূল বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। প্রথমত, পদগুলো ছিল গান বা সংস, এবং দ্বিতীয়ত, এগুলোর মূল বিষয়বস্তু ছিল বৌদ্ধ সহজিয়া ধর্মের গূঢ় ও রহস্যময় সাধনা, যা মিস্টিক বা মরমীবাদের পরিচয় বহন করে। বোঝা গেছে? এখানে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে, বুদ্ধিস্ট মিস্টিক সংস কার লেখা? চর্যাপদের মধ্যে একটি বিশেষ পদ রয়েছে যেখানে বুদ্ধ নাটকের কথা উল্লেখ করা হয়েছে। এই পদটি হল 17 নম্বর পদ, এবং এর রচয়িতা হলেন বিনাপা বা বিনাপাদ। পদটির একটি অংশে সরাসরি লেখা আছে, নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই। এর অর্থ হল দেবীরা নাচছেন এবং বাজনা বাজছে আর বুদ্ধ নাটক অভিনীত হচ্ছে। এই পদটি প্রমাণ করে যে চর্যাপদের মূল ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি নৃত্য ও নাটকের মতো শিল্পকলাও প্রচলিত ছিল। এটি চর্যাপদের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্র। বোঝা গেল? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কত নম্বর পদে বুদ্ধ নাটক এর কথা উল্লেখ আছে, বা সেটি কার পদ। এই পদটাও খুব ইন্টারেস্টিং। এই পদটার সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের যে চর্যাপদ নিয়ে সিরিজ প্রকাশ করছি সেখানে দেখতে পাবেন যে বিনাপার পদটিকে নিয়ে থাম্বনেইল করা আছে। সেখানটায় গিয়ে ক্লিক করে আপনারা
এই পদ সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন। চর্যাপদের আবিষ্কারের ইতিহাস নিয়ে আলোচনার সময় একটি গুরুত্বপূর্ণ তথ্য হল নেপালের রাজদরবারের সংরক্ষিত মূল পুঁথিটির মলাটে কী লেখা ছিল। 1907 সালে ডক্টর শাস্ত্রী যখন এই পুঁথিটি আবিষ্কার করেন তখন এর মলাটে চর্যাচর্য টিকা লেখা ছিল। এই নাম থেকেই তিনি প্রথমে এটিকে বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন, যার মধ্যে এই পুঁথির বিষয়বস্তু। এই নামকরণটি পুঁথির টিকা সমেত সংকলনের পরিচয়কে বহন করে। তাহলে কোশ্চেন আসতে পারে যে চর্যাপদের টিকা কোন ভাষায় রচিত। চর্যাপদের পুঁথিটির মলাটে লেখা এবং মূল পুঁথির লেখার হরফ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে। পুঁথিটির মলাটে চর্যাচর্য টিকা কথাটি লেখা ছিল নাগরী হরফে। এটি সম্ভবত নেপালের কোনো লিপিকর বা পাঠক কর্তৃক পরবর্তীকালে যুক্ত করা হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মূল চর্যাগীতিগুলো তালপাতায় প্রাচীন বাংলা হরফেই লেখা ছিল। এই হরফের ব্যবহারেই চর্যার ভাষাকে বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। প্রশ্নই আসতে পারে যে চর্যাপদের পুঁথির মলাটে কী লেখা ছিল। চর্যাপদের আবিষ্কারের পর ডক্টর শাস্ত্রী যে গ্রন্থটি প্রকাশ করেন তার নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার সম্পাদিত গ্রন্থের আসল নাম ছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। তবে যে মূল পুঁথিটি তিনি আবিষ্কার করেছিলেন তার মলাটে চর্যাচর্য টিকা লেখা ছিল, আর পুঁথির ভিতরের একটি অংশে চর্যাশ্চর্য বিনিশ্চয়ক নামটি পাওয়া গিয়েছিল। এই তিনটি নামেই চর্যাপদের ইতিহাস বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোশ্চেন আসতে পারে যে চর্যাচর্য টিকাটি কোন ভাষায় লেখা হয়েছিল। চর্যাপদের আবিষ্কারের পর ডক্টর শাস্ত্রী যে গ্রন্থটি প্রকাশ করেন তার নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার সম্পাদিত গ্রন্থের আসল নাম ছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। তবে যে মূল পুঁথিটি তিনি আবিষ্কার করেছিলেন তার মলাটে চর্যাচর্য টিকা লেখা ছিল, আর পুঁথির ভেতরের একটি অংশে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামটি পাওয়া গিয়েছিল। এই তিনটি নামেই চর্যাপদের ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন আসতে পারে এই জায়গাটা থেকে যে হরপ্রসাদ শাস্ত্রীর সংকলিত গ্রন্থের নামকরণ কী ছিল, বা তার আবিষ্কৃত গ্রন্থটির পুঁথির মলাটে কি লেখা ছিল, সেটি কোন ভাষায় লেখা ছিল, বা তার আবিষ্কৃত পুঁথিটির ভিতরে কি লেখা ছিল সেটি বা কোন ভাষায় লেখা ছিল। এতগুলো প্রশ্ন এই অংশটা থেকে আসতে পারে। চর্যাপদের নামকরণের ইতিহাসে প্রবোধচন্দ্র বাগচির একটি বিশেষ ভূমিকা রয়েছে। তিনি চর্যাপদের যে তিব্বতী অনুবাদ গ্রহণ করেছিলেন তার ভিত্তিতে মূল পুঁথিটির নাম চর্যাগীতি কোষ বলে মনে করতেন। তাঁর মতে চর্যাগীতি কোষ নামটি ছিল এই গানের সংকলনের আসল পরিচয়। একই সঙ্গে তিনি আরও মনে করতেন যে চর্যাশ্চর্য বিনিশ্চয় ছিল কেবল এর সংস্কৃত টিকাটির নাম। প্রবোধচন্দ্র বাগচির এই নামকরণ চর্যাপদের গানের সংকলন হিসেবে এবং পরিচয়কে আরও স্পষ্ট করে তুলে। প্রবোধচন্দ্র বাগচির এই নামকরণ চর্যাপদের গানের সংকলন হিসেবে এর পরিচয়কে আরও স্পষ্ট করে তুলে এবং চর্যাপদের গবেষণায় একটি নতুন মাত্রা যোগদান করে যোগ করে। তাহলে পরীক্ষা এখান থেকে আসতে পারে ডক্টর বাগচি চর্যাপদের পুঁথিটির নাম কি দিয়েছিলেন, বা তিনি চর্যাপদের কোন ভাষার অনুবাদ সংগ্রহ করেছিলেন। বুঝতে পারছেন? চর্যাপদের নামকরণের ইতিহাসে বিধুশেখর শাস্ত্রীর একটি বিশেষ ভূমিকা আছে। তিনি প্রথম পণ্ডিত যিনি প্রচলিত নামকরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং একটি নতুন নাম প্রস্তাব করেন। 1928 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কোয়ার্টারলি নামে একটি জার্নালে তিনি এই মত প্রকাশ করেন। তাঁর মতে চর্যাপদের সঠিক নাম হওয়া উচিত আশ্চর্য চর্যাশ্চয়। বিধুশেখর শাস্ত্রীর এই যুক্তির ভিত্তি ছিল টিকাকার মুনি দত্তের টিকাগ্রন্থের প্রথম শ্লোকটি,
যেখানে এই নামটি উল্লেখিত ছিল। তিনি মনে করতেন নেপালি পুঁথি নকলকারীদের ভুলের কারণেই এটি চর্যাচর্য বিনিশ্চয় নামে পরিচিত হয়। যদিও এই মতবাদটি পণ্ডিতদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে, তবুও এটি চর্যাপদের নামকরণ সংক্রান্ত গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। বিধুশেখর চর্যাপদকে কি নাম দিয়েছিলেন, এটি গুরুত্বপূর্ণ। কেন তিনি এই কথা মনে করতেন, এটিও গুরুত্বপূর্ণ। এই যুক্তিটি তুলে ধরতে হবে। চর্যাপদের ভাষা নিয়ে যে ভাষাতাত্ত্বিক বিতর্ক ছিল, সেখানে বাংলা এবং হিন্দি ভাষার দাবির পাশাপাশি মৈথিলি ভাষারও একটি দাবি ছিল। বিহারের প্রখ্যাত পণ্ডিত ও ভাষাবিদ ডক্টর জয়কান্ত মিশ্র চর্যাপদকে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলে মনে করতেন। তাঁর এই মতবাদটি চর্যাপদের ভাষা যে শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের ভাষা ছিল না, বরং তার প্রভাব যে একাধিক আঞ্চলিক ভাষার উপর ছিল, সেই বিতর্ককে আরও জোরালো করে। এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে যে কে চর্যাপদের ভাষা মৈথিলি বলেছিলেন। চর্যাপদের নামকরণের ইতিহাসে ডক্টর সুকুমার সেনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চর্যাপদের গবেষণায় একটি নতুন মাত্রা যোগ করেন। ডক্টর সুকুমার সেন মনে করতেন যে মূল চর্যাপদের সংগ্রহটির প্রকৃত নাম ছিল চর্যাগীতি কোষ। এই নামটি তিনি এই কারণে ব্যবহার করেন কারণ এটি চর্যাপদ যে গানের সংকলন সেই দিকটিও আরও বেশি করে তুলে ধরে। তবে তিনি যখন তার সম্পাদিত সংস্করণটি প্রকাশ করেন, তখন সেটির নাম দেন চর্যাগীতি পদাবলী। এই দুটি নামই তার গবেষণার গুরুত্বপূর্ণ অংশ এবং চর্যাপদের নামকরণের ইতিহাসে বহুল প্রচলিত। চর্যাপদের ভাষা যে বাংলা নয় বরং হিন্দি, এই দাবিটি করেছিলেন কয়েকজন উল্লেখযোগ্য পণ্ডিত। এই বিতর্কটি চর্যাপদের ইতিহাসে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দাবির প্রবক্তাদের মধ্যে সবচেয়ে প্রথম আসে বিজয়চন্দ্র মজুমদারের নাম। তিনি প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনার মাধ্যমে চর্যাপদের ভাষায় হিন্দির প্রবণতা আছে বলে উল্লেখ করেন। এই মতবাদের প্রধান ও প্রভাবশালী প্রবক্তা ছিলেন রাহুল সাংকৃত্যায়ন। তাঁর হিন্দি কি প্রাচীনতম কবি और उनकी कविताएं এবং মাগধী হিন্দি কা বিকাশ, এই গ্রন্থগুলিতে তিনি বিস্তারিত যুক্তি দিয়ে চর্যাকারদের হিন্দি কবি বলে দাবি করেন। এছাড়াও ধর্মবীর ভারতী তার সিদ্ধ সাহিত্য গ্রন্থে এবং কালীপ্রসাদ জয়সওয়ালও চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেছিলেন। এই পণ্ডিতদের দাবির পরিপ্রেক্ষিতেই বাঙালি ভাষাবিদগণ শক্তিশালী প্রমাণ দিয়ে চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রতিষ্ঠা করেন। তাহলে এই অংশ থেকে অনেকগুলি কোশ্চেন হতে পারে। যেমন ধরো, চর্যার ভাষা যে হিন্দি, সেটি প্রথম কে বলেছিলেন? রাহুল সাংকৃত্যায়ন তার ক্রণ গ্রন্থে চর্যার ভাষা হিন্দি বলে দাবি করেছিলেন। ধর্মবীর ভারতী তার ক্রণ গ্রন্থে চর্যাপদের ভাষা যে হিন্দি তা বলেছিলেন। এই ধরনের কোশ্চেন আসতে পারে। রাহুল সাংকৃত্যায়ন তার লেখা কোন বইতে চর্যাপদের ভাষা হিন্দি বলেছিলেন? না, হিন্দি কে প্রাচীনতম কবি और उनकी कविताएं। আরেকটি গ্রন্থে তিনি লিখেছিলেন যে চর্যাপদের ভাষা হিন্দি, সেই গ্রন্থটির নাম হলো মাগধী হিন্দি কা বিকাশ। আর ধর্মবীর ভারতীর বইটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে, সিদ্ধ সাহিত্য বলে। চর্যাপদের পদগুলোতে যত রাগ রাগিনীর ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে একটি রাগ বেশিবার ব্যবহার করা হয়েছে। সেই রাগটি হল পটমঞ্জরি রাগ। চর্যাপদে মোট 11টি পদ পটমঞ্জরি রাগে রচিত। এই রাগে রচিত পদগুলোর সংখ্যা থেকে বোঝা যায় যে এটি সেই সময়ে অত্যন্ত জনপ্রিয় ছিল। পটমঞ্জরি রাগের পরেই যে রাগটির নাম আসে সেটি হলো মল্লারি রাগ, যেখানে মোট 5টি পদ পাওয়া গেছে। এই তথ্যটি চর্যাপদের গীতিময়তা এবং সঙ্গীতের ইতিহাস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে সবচেয়ে কোন রাগে বেশি চর্যাপদ রচিত হয়েছিল? পটমঞ্জরি হবে
কটি পদ রচিত হয়েছিল? 11টি হবে। এরপরে আরেকটি পদের নাম পাওয়া যায় মল্লারি, সেটি 5টি পদ বৈরাগে রচিত হয়েছিল। চর্যাপদের মূল বিষয়বস্তু হল সহজিয়া বৌদ্ধ সাধনার গুহ্য তত্ত্ব। এই সাধনায় মানব দেহকে একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড হিসেবে কল্পনা করা হয়েছে, যেখানে বিভিন্ন শক্তিচক্র বা পদ্মের অবস্থান আছে। মেরুদণ্ডের নিম্নদেশ থেকে মস্তিষ্কের শীর্ষ পর্যন্ত এই চক্রগুলি অবস্থিত এবং কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তুলে এই চক্রগুলি ভেদ করাই ছিল সাধকের প্রধান লক্ষ্য। চর্যাপদে বর্ণিত প্রধান 4টি চক্র আছে। সেগুলি কি কি? না, মূলাধার চক্র, ধর্মচক্র, সংঘোগ চক্র আর সহজ চক্র। মূলাধার চক্র কি? যা নির্মাণ চক্র নামেও পরিচিত। এর অবস্থান মেরুদণ্ডের নিম্নদেশে এবং নাভিদেশের কাছাকাছি। এখানেই সাধনার প্রাথমিক আনন্দ উৎপন্ন হয়। এরপর আছে ধর্মচক্র, যা হৃদয়ে অবস্থিত। এই চক্রে বোধিচিত্তের অবস্থানের কারণে পরমানন্দ অনুভূত হয়। এরপর আছে তৃতীয় চক্র, সেটি হলো সংভোগ চক্র, যার অবস্থান কণ্ঠে। এই স্তরে সাধকের আনন্দ অনুভূতি আরও গভীর হয়। এবং সর্বশেষ সর্বোচ্চ চক্র হলো সহজ চক্র বা মহাসুখ চক্র, যা মস্তিষ্কে অবস্থিত। এই স্তরে সাধক পরম আনন্দ বা নির্বাণ লাভ করেন। এই চক্রগুলোর বর্ণনা চর্যাপদের রূপক ধর্মীয় তত্ত্বকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চর্যাপদের পদগুলোতে কেবল ধর্মীয় তত্ত্বই নয়, আমাদের চেনা জগতের অনেক কিছুরই উল্লেখ পাওয়া যায়, যা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। চর্যাপদে 2টি নদীর নাম সরাসরি পাওয়া যায়, গঙ্গা ও যমুনা। এই 2টি নদীর উল্লেখ আছে কাহ্নপার 13 নম্বর পদে। পদটির অংশ হল গঙ্গা যমুনা মাঝেরে বহি নাই, তাহি তালি ডুবলি মাতঙ্গী পহি আলে। এখানে গঙ্গা ও যমুনা নদীকে আক্ষরিক অর্থে নদী হিসেবে ব্যবহার করা হয়নি, বরং সহজিয়া সাধনার ইড়া ও পিঙ্গলা নারীকে রূপক হিসেবে এদের উল্লেখ করা হয়েছে। এটি চর্যাপদের রূপকধর্মী ভাষা বোঝার একটি চমৎকার উদাহরণ। বোঝা গেছে? এখন এই যে কাহ্নপাত 13 নম্বর পদ বা ইড়া কি পিঙ্গলা কি, এগুলো বুঝতে গেলে আমাদের চ্যানেলটিতে চর্যাপদ নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এই বিষয়গুলোর সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে চর্যাপদে উল্লেখিত নদী কত নম্বর পদে আছে, পদটির রচয়িতাকে, কোন 2টি নদীর নাম চর্যাপদে সরাসরি করা হয়েছে, এইভাবেও আসতে পারে। আধুনিক বাংলা উপন্যাসে চর্যাপদের প্রভাব নিয়ে আলোচনা করার সময় একটি উল্লেখযোগ্য নাম হল বাণী বসুর মৈত্রেয় জাতক। এই উপন্যাসটি সরাসরি চর্যাপদের কবিদের নিয়ে লেখা না হলেও এর মূল পটভূমি হল গৌতম বুদ্ধের জীবৎকাল এবং প্রাচীন ভারতের বৌদ্ধধর্মীয় আবহ। উপন্যাসটিতে তৎকালীন সামাজিক ও দার্শনিক প্রেক্ষাপট এমনভাবে ফুটে উঠেছে, যা চর্যাপদের সময়ের গুহ্য সাধনা ও সহজিয়া ধর্মের পরিবেশকে বুঝতে সাহায্য করে। তাই চর্যাপদের অনুষঙ্গ ও তৎকালীন বৌদ্ধধর্মীয় আবহ নিয়ে লেখা আধুনিক উপন্যাসের উদাহরণ হিসেবে মৈত্রেয় জাতক এই নামটি খুবই প্রাসঙ্গিক। প্রশ্ন আসতে পারে যে কার লেখা কোন বইতে চর্যাপদের আবহ বর্ণনা করা হয়েছে আধুনিক সময়ে। চর্যাপদের ভাষা নিয়ে আলোচনায় সন্ধ্যা ভাষা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এর মূল অর্থ হল এমন একটি ভাষা যার অর্থ দিনের আলোর মতো স্পষ্ট নয়, বরং সন্ধ্যার আবছার মতো অস্পষ্ট। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তীতে ডক্টর শাস্ত্রী তার সম্পাদিত চর্যাপদের গ্রন্থে এই ধারণাটি গ্রহণ করেন এবং এর ব্যাখ্যা দেন, যার ফলে এটি পণ্ডিত মহলে বহুল পরিচিতি পায়। এই নামকরণের মাধ্যমে বোঝা যায় যে চর্যার পদগুলির একটি বাইরের অর্থ এবং একটি ভেতরের গুহ্য অর্থ ছিল। তাই এই শব্দটির প্রকৃত উদ্ভাবক কে এবং এটিকে জনপ্রিয় কে করেছিলেন, উভয় তথ্যেই মনে রাখা জরুরি। আর এই বিষয়কে নিয়েই এসএলএসটিতে তোমাদের প্রশ্ন করা হতে পারে।
এখন আমরা পড়ব চর্যাপদের কবিদের মধ্যে এমন একজন বিশেষ কবি রয়েছেন যার কাব্যের প্রধান বৈশিষ্ট্য হল চিত্রধর্মিতা, অর্থাৎ তার পদে বিভিন্ন রকমের চিত্র দেখতে পাওয়া গেছে। তিনি হলেন ভুসুকুপা। ভুসুকুপাকে নিয়েও আমরা আলোচনা করেছি, আমাদের সেই সংক্রান্ত ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভুসুকুপাকে নিয়ে চিত্রধর্মী কবি বলার কারণ হলো তার পদগুলোতে বাস্তব জীবন ও প্রকৃতির বিভিন্ন ছবি খুব জীবন্তভাবে উঠে আসে। তিনি সহজিয়া সাধনার গূঢ় তত্ত্বের কথা বললেও তা প্রকাশ করার জন্য সমাজের সাধারণ জীবন থেকে ছবি তুলে এনেছেন। যেমন শিকারী, কৃষক, নৌকাবাইজের মতো চিত্রগুলো তার কবিতায় দেখা গেছে। তার বর্ণনাশৈলী এতটাই সুস্পষ্ট এবং জীবন্ত যে তা পাঠকের মনে একটি স্পষ্ট ছবি তৈরি করে। আর এই চিত্রধর্মী গুণের জন্যই তিনি অন্য কবিদের থেকে আলাদা এবং বিশেষভাবে পরিচিত। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কাকে চর্যাপদের চিত্রধর্মী কবি বলা হয়ে থাকে। আর একটুকু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে গ্র্যাজুয়েশন লেভেলে যে কেন তাকে চিত্রধর্মী কবি বলা হয়। যদি নাম্বার 2 থাকে গ্র্যাজুয়েশনে, তাহলে অবশ্যই এই দুটো যুক্তি দিলে যথেষ্ট। চর্যাপদ নিয়ে গবেষণার ক্ষেত্রে কিছু মুসলমান পণ্ডিতদের অবদান অনস্বীকার্য। তাদের মধ্যে দুজন হলেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর আহমদ শরীফ। প্রথমেই আসি ডক্টর শহীদুল্লাহের কথায়। তিনি ছিলেন একজন প্রখ্যাত ভাষাবিদ, যিনি চর্যাপদের ভাষা নিয়ে গভীর গবেষণা করেন। তার বুদ্ধিস্ট মিস্টিক সংস গ্রন্থটি এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ দলিল। দ্বিতীয়ত, ডক্টর শরীফ তিনি শুধু ভাষাতাত্ত্বিক দিক নয়, বরং চর্যাপদের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট নিয়েও ব্যাপক কাজ করেছেন। তার বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থে চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এই দুই গবেষকের কাজ চর্যাপদকে আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করে। কোশ্চেন করা হতে পারে যে একজন চর্যাপদের মুসলমান গবেষকের নাম বলুন, বা একজন মুসলমান গবেষকের লেখা বইয়ের নাম বলুন, বা ডক্টর শহীদুল্লাহের লেখা বইটির নাম কি, বা ডক্টর শরীফের লেখা বইটির নাম কি। এরকম কোশ্চেন এই যে অংশ থেকে আসতে পারে। আজকে আমরা সর্বশেষ আলোচনাটি করব লুইপাদের বিখ্যাত গ্রন্থকে নিয়ে। চর্যাপদের আদি কবি হিসেবে পরিচিত লুইপাদ শুধুমাত্র পদ রচনা করেই বিখ্যাত নন, তিনি বৌদ্ধ দর্শনের একজন গভীর পণ্ডিতও ছিলেন। তাঁর একটি বিখ্যাত গ্রন্থের নাম হল অভিসময় বিভঙ্গ। এটি কোনো কাব্যগ্রন্থ নয়, বরং বৌদ্ধ দর্শনের একটি জটিল বিষয় নিয়ে লেখা একটি দার্শনিক গ্রন্থ। এই গ্রন্থটি তার গভীর জ্ঞান ও পাণ্ডিত্যের পরিচয় বহন করে। তাহলে আজকের এই পর্বে আমরা চর্যাপদ নিয়ে আরও কিছু গভীর এবং মূল্যবান তথ্য জানলাম। চর্যাপদ শুধু বাংলা সাহিত্যের সূচনা নয়, এটি একাধারে দর্শন ও কাব্য ইতিহাসের সম্মিলন। যাঁরা এসএলএসটি বাংলা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজনীয় এবং উপলব্ধিও সমান গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আজকের আলোচনা আপনাদের প্রস্তুতিকে আরও সুসংহত করবে। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান কোন অংশটি আপনার সবচেয়ে উপকার করেছে। এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফিরব পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসা রাখুন, মিস্টিক্যাল বেঙ্গলির সঙ্গে থাকুন, কারণ ভাষার পেছনের মাধুর্য আমরা খুঁজে পাই এখানে। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকুন।